সুধী দর্শক, আসসালামু আলাইকুম। এন্ডো টিভি স্বাস্থ্য শিক্ষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর তনিমা নুসরাত জাবিন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন দর্শক যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানে শরীরের বিভিন্ন রোগের সাথে মুখ ও দাঁতের রোগের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়ে থাকে। ইতিপূর্বে আমরা হৃদরোগ, কিডনি রোগ, ডায়াবেটিস এবং গর্ভাবস্থায় মুখ ও দাঁতের স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করেছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে লিভারের রোগে আক্রান্ত রোগীদের মুখ ও দাঁতের স্বাস্থ্য সমস্যা। আমাদের শরীরের আভ্যন্তরীণ যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে তাদের মধ্যে লিভার হলো বৃহত্তম এবং বলা হয়ে থাকে যে শারীরিক ক্রিয়ার ভারসাম্য রক্ষার জন্য লিভার 500টিরও বেশি গুরুত্বপূর্ণ কর্ম সম্পাদন করে থাকে। তাই লিভার আক্রান্ত হলে সমস্ত শরীরেই এর মারাত্মক প্রভাব পড়ে এবং মুখ ও দাঁত তাদের মধ্যে অন্যতম। এ ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সাথে সংযুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাংলাদেশ ডেন্টাল হেলথ রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার এবং তার সাথে আছেন আমাদের লিভার বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। সুধী দর্শক, আপনাদের লিভার রোগে আক্রান্ত রোগীর মুখ ও দাঁতের স্বাস্থ্য সমস্যা এ বিষয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা আমাদের কমেন্ট সেকশনে প্রশ্ন রাখতে পারেন। আমরা অনুষ্ঠানের ফাঁকে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। চলে যাচ্ছি তাহলে মূল অনুষ্ঠানে। একটু আগে বলছিলাম যে লিভার আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তার কিছু উদাহরণ হলো যে এটি রক্ত প্রবাহকে পরিশোধন করে শরীরের প্রয়োজনীয় পদার্থ তৈরি করে সেগুলো সমস্ত শরীরে ছড়িয়ে দেয় এবং বিভিন্ন রকম ওষুধ গ্রহণের পর সেই ওষুধের প্রয়োজনীয় অংশ জায়গা মতো পৌঁছে দেওয়া এবং অপ্রয়োজনীয় অংশ শরীর থেকে বের করে দেওয়ার কাজটি করে থাকে। তাই লিভার নিজে রোগাক্রান্ত হলে এইসব ক্রিয়ার উপর মারাত্মক প্রভাব পড়ে। তো আমার প্রথম প্রশ্ন থাকবে ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে যে আমাদের দেশে সাধারণ কিছু লিভার ডিজিজ সম্পর্কে আপনার কাছে আমি একটু জানতে চাইবো। ধন্যবাদ ডক্টর তনিমা। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ইন্ডো হেলথ টিভিকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য এবং লিভারের রোগ সম্বন্ধে কিছু হয়তো বলবো সেটা সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, লিভার আমি যদি বলি তাহলে এটা হচ্ছে আমাদের শরীরের দ্বিতীয় বৃহত্তম অর্গান। যদি আমরা প্রথম বৃহত্তম অর্গান স্কিনকে ধরি তাহলে লিভার হচ্ছে দ্বিতীয় বৃহত্তম অর্গান। লিভারের এত এত কাজ রয়েছে যার সবগুলি হয়তো এখন আমরা আবিষ্কার করা সম্ভব হয়নি। আমি যদি খুব মোটা দাগে কিছু কাজের কথা বলি, লিভারের কাজ সম্বন্ধে বলি, তাহলে আমাদের পরবর্তী লিভারের রোগগুলি বুঝতে আসলে সুবিধা হবে। যেমন প্রথম লিভারের কাজ যেটা হচ্ছে যে আমাদের খাবারকে পরিপাক করা। আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি তার মধ্যে মূল যে উপাদানগুলি শর্করা, চর্বি, স্নেহ, প্রোটিন, আমিষ, এগুলির যে পরিপাক ক্রিয়া হচ্ছে আমাদের শরীরের মধ্যে তার অন্যতম প্রধান সেন্টারটি হচ্ছে লিভার। দ্বিতীয়ত আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর। আমাদের যে রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণ বন্ধের জন্য যে ফ্যাক্টরগুলি কাজ করে সেই ফ্যাক্টরগুলি কিন্তু তৈরি হচ্ছে লিভারের মধ্যে। তৃতীয়ত বিলিরুবিন মেটাবলিজম। আমরা যে প্রায় যে জন্ডিসের কথা শুনি, জন্ডিসের জন্য মূল যে উপাদানটা যাই বিলিরুবিন, সেই মেটাবলিজম হচ্ছে লিভারের মাধ্যমে এবং সেটাও শরীর থেকে বের হয়ে যাচ্ছে লিভারের মাধ্যমে। শরীরে বিভিন্ন ভিটামিন, মিনারেলস, এগুলির একটা স্টোর হাউস হচ্ছে লিভার। এখন আমরা আসি লিভারের রোগ সম্বন্ধে। তাহলে এই যে আমরা কাজগুলি সম্বন্ধে জানলাম, এটা যদি একটা একটা করে চিন্তা করি, যদি আমাদের খাবার পরিপাকের কোনো একটা স্টেপে যদি আমাদের খাবার পরিপাক ঠিক মতো না হয় সেখান থেকে কিছু রোগ হতে পারে। আবার যেটা বিলিরুবিন বললাম, বিলিরুবিন মেটাবোলাইজ হচ্ছে, বিলিরুবিন শরীর থেকে বের হয়ে যাচ্ছে, সেটার কোনো একটা পাথওয়েতে কোনো একটা জায়গায় যদি এটা বাধাগ্রস্ত হয় তাহলে আমাদের আরেক ধরনের রোগ হচ্ছে। আমি একদম গ্রসলি যদি বলি তাহলে কয়েকটা রোগ আমাদের খুব পরিচিত লিভারের। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে হেপাটাইটিস। দ্বিতীয় সবচেয়ে বেশি যে রোগটা এখন বর্তমানে বাংলাদেশ বা অন্যান্য বহির্বিশ্বে ছড়িয়ে পড়ছে সেটা হচ্ছে যে ফ্যাটি লিভার। এছাড়া আমরা লিভারের রোগকে দুইটা ভাগে ভাগ করতে পারি। যেগুলি কিছু কিছু রোগ আছে যেগুলি হচ্ছে স্বল্প মেয়াদী লিভারের রোগ তৈরি করে, আর কিছু রোগ আছে যেগুলি দীর্ঘমেয়াদী লিভারের রোগ তৈরি করে। স্বল্প মেয়াদী লিভারের রোগের মধ্যে হেপাটাইটিস অন্যতম। সব ধরনের হেপাটাইটিস না, সাধারণত হেপাটাইটিস এ এবং বি এবং ই। আবার কিছু ড্রাগ আছে যেগুলো আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আসবো। আবার কিছু ইনফেকশন আছে, ব্যাকটেরিয়াল এবং ভাইরাল কিছু ইনফেকশন আছে যেগুলি স্বল্প মেয়াদী লিভারের রোগ তৈরি করে। আর দীর্ঘমেয়াদী কিছু লিভারের রোগ আছে যেগুলি দিনের পর দিন লিভারকে ক্ষতিগ্রস্ত করতে থাকে। তার মধ্যে হেপাটাইটিস
বি সি আছে, এছাড়া আছে লিভারের চর্বি, যেটা আমরা ফ্যাটি লিভার, দিন দিন যেটার প্রকোপ আসলে বেড়ে চলছে। এছাড়া কিছু জেনেটিক রোগ আছে, যেমন হেমোক্রোমাটোসিস, উইলসন, এগুলি লিভারের দীর্ঘমেয়াদী রোগ তৈরি করে। যাক, এগুলি সম্বন্ধে আমরা পরবর্তীতে আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো। সরি, আপনি বললেন যে ফ্যাটি লিভারের প্রকোপটা বেড়ে চলছে দিন দিন, জি, এটার কারণটা কি? ফ্যাটি লিভারের প্রকোপ বেড়ে চলছে, এটার অন্যতম কারণ হচ্ছে আমাদের বর্তমান লাইফস্টাইল। আমরা যদি ফ্যাটি লিভারের কারণ অনুসন্ধান করি, তাহলে মূল কারণটা হচ্ছে যে বর্তমানে যে আমাদের সেকেন্ডারি লাইফস্টাইল চলছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কায়িক পরিশ্রম আগের চাইতে অনেক কমে গিয়েছে। আমরা শহুরে জীবনযাপনে অভ্যস্ত, আমাদের কায়িক পরিশ্রম আগের চাইতে অনেক কমে যাচ্ছে, এবং আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে যে পরিবর্তন আসছে দিনের পর দিন, আমরা বাইরের খাবারের প্রতি, আর্টিফিশিয়াল ফুডের প্রতি যে ঝুঁকে পড়ছি, আমাদের শরীরে রেগুলার কোনো এক্সারসাইজ নাই, আমরা একই জায়গায় দিনের পর দীর্ঘ সময় বসে থাকছি, যে পরিমাণ ক্যালোরি আমাদের শরীর থেকে বার্ন করার কথা সেই পরিমাণ ক্যালোরি বার্ন হচ্ছে না। এটা হচ্ছে ফ্যাটি লিভারের অন্যতম প্রধান কারণ, যে আমাদের খাদ্যাভ্যাস কিছুটা পরিবর্তন হয়েছে আগের চাইতে, এবং আমাদের কায়িক পরিশ্রমের অভাব। আচ্ছা, আপনার কাছে পরবর্তী প্রশ্ন থাকবে যে লিভারের রোগে আক্রান্ত হলে সাধারণত কি কি লক্ষণ দেখা যায়, কি করে একজন মানুষ বুঝবে যে সে লিভারের রোগে আক্রান্ত? আচ্ছা, লিভারের তো আসলে অনেক ধরনের রোগ হইতে পারে, এক একটা রোগের সাইন সিমটম আসলে এক এক রকম। তবে সবচেয়ে কমন যেটা আমরা ফেস করি, যে প্রথম যেটা হচ্ছে যে মানুষের খাবারের রুচি কমে যায়। আচ্ছা, মানুষের প্রথম যেটা মাথায় আসে যে খাবারের রুচি কমে গেলে মনে হয় আমার লিভারের কোনো সমস্যা হয়েছে। বমি ভাব হওয়া, খাবারের এক্সট্রা কোনো গন্ধ পাওয়া, এই জিনিসগুলি মানুষ প্রথম ফেস করে। বা শরীরে একটা মেজমেজে ভাব, যেটাকে আমরা ম্যালেজ বলছি, অথবা হালকা হালকা জ্বর ভাব হওয়া, বা এগুলো হচ্ছে একদম প্রাথমিক। এর সাথে হচ্ছে যদি কারো পেট ফুলে যায়, পেটের ডান সাইডে উপরের দিকে যদি ব্যথা অনুভব করে, তার বাউল হ্যাবিটে যদি কোনো চেঞ্জ আসে, এগুলি সাধারণত লিভারের রোগের প্রাথমিক লক্ষণ হিসেবে আমরা সন্দেহ করতে পারি। আচ্ছা। এবার ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার স্যারের কাছে একটু জানতে চাইবো যে মুখের ভিতরে কি কি কোনো ধরনের লক্ষণ দেখা যায় লিভার ডিজিজের? হ্যাঁ, ধন্যবাদ ডক্টর তনিমা। আসলে আমাদের মুখ গহ্বর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ শরীরের মধ্যে। কারণ হচ্ছে আমাদের শরীরে যাহা কিছুই গ্রহণ করি খাদ্য হিসাবে, পানীয় হিসাবে, একমাত্র রাস্তা হচ্ছে এই মুখ গহ্বর। এবং এই মুখ গহ্বরের স্বাস্থ্য যদি ভালো না থাকে, সুস্থ না থাকে, তাহলে নানা রকমের শারীরবৃত্তীয় সমস্যাগুলো আমরা লক্ষ্য করে থাকি। লিভার যে প্রশ্নটি আপনি করেছেন, লিভারের যে সমস্যা, সেই সমস্যার কারণে যে আমরা যে সমস্ত রোগী দেখি তাদের মুখের মধ্যেও কিছু লক্ষণ প্রকাশ পায়। একটু আগে ডক্টর এলিন যে কথা বললেন যে মুখে স্বাদ থাকে না, যেমন টেস্ট বাড গুলো নষ্ট হয়ে যায় এবং মুখের মধ্যে অনেক ক্ষেত্রে খাবারের রুচি কমে যায়, তিতো ভাব হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে খাবার খেতে আগ্রহ থাকে না, একটা ভমিটিং টেন্ডেন্সি হয়। এই সমস্ত কারণে মুখ গহ্বরের যে ঝিল্লি আবরণী আছে, ঝিল্লি আবরণীতে এক ধরনের অসুস্থতা লক্ষ্য করা যায়। তার কালার বদলে বা রং বদলে গিয়ে ফ্যাকাশে রং ধারণ করে, এবং এই ফ্যাকাশে রং ধারণ করার পিছনে একটি যৌক্তিক কারণ রয়েছে যে লিভার যে একটু আগে আমরা শুনলাম যে কাজগুলো করে, তার মধ্যে রক্তের যে হিমোগ্লোবিনের যে ম্যাচুরিটি তৈরি করার জন্য তার একটি ভূমিকা রয়েছে। একই সাথে রক্তের যে ফ্যাক্টর গুলো তৈরি করে সেটিও কিন্তু লিভারের দায়িত্ব। এবং এই কারণে মুখ গহ্বরে যে আমরা জানি যে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ যদি কমে যায় শরীরে, তাহলে আমরা দেখি সেক্ষেত্রে আমাদের রোগীরা অ্যানিমিয়াতে ভোগে। তাহলে রক্ত শূন্যতা হচ্ছে, এই রক্ত শূন্যতার কারণে মুখ গহ্বরের এই ঝিল্লি আবরণীর রং বদলে যায়। এছাড়া ঝিল্লি আবরণীতে নানা ধরনের মিউকোসাইটিস এ ধরনের একটি প্রদাহজনিত সমস্যা দেখা যায়। আবার ক্ষেত্র বিশেষে দেখা যায় মাড়ির প্রদাহ লক্ষ্য করা যায়, এবং মাড়ির দিয়ে রক্তক্ষরণও ঘটে থাকে। এছাড়া মুখ গহ্বরে এক ধরনের ব্যাড অর্ডার অথবা যেটাকে বলে মুখের দুর্গন্ধ সৃষ্টি হয়। এবং এই কারণে মুখ গহ্বরের যে সমস্ত লক্ষণগুলো প্রকাশ পায়, এছাড়াও কিছু কিছু ভাইরাস
যদি হেপাটাইটিস টিউমারের প্রতিদিন থাকে, তার সাথে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণালব্ধ তথ্য থেকে দেখা যায় এর সাথে ওরাল যে মিউকাস মেমব্রেন এর মধ্যে যে স্যালিভারি গ্ল্যান্ডগুলো থাকে, মাইনর স্যালিভারি গ্ল্যান্ড, এগুলোর কার্যক্ষমতা কমে যাওয়ার ফলে মুখগহ্বর ড্রাই অথবা শুষ্ক হয়ে যায়, এবং এই শুষ্ক হয়ে যাওয়ার কারণে ক্যারিজের ইনসিডেন্সটাও বেড়ে যেতে থাকে। তাহলে হেপাটাইটিস এর কারণেও কিন্তু এ ধরনের সমস্যাগুলো আমরা মুখগহ্বরে লক্ষ্য করে থাকি যারা এই ধরনের প্রবলেম বা লিভার সমস্যা নিয়ে আসে। শুধু হেপাটাইটিস না, লিভারের অন্যান্য যে সমস্ত রোগের কথা আমরা একটু আগে শুনলাম, সেগুলোর কারণেও অনেক লক্ষণ এখানে প্রকাশিত হতে পারে। ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে জানতে চাইবো, জন্ডিসের সাথে লিভার ডিজিজের সম্পর্কটা কি? জন্ডিসের সাথে লিভারের সম্পর্কটা একদম ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, জন্ডিস বলতে আসলে আমরা কি বুঝি? মানে একটা ইন জেনারেল মানুষের ধারণা জন্ডিসটা কি? জন্ডিস হচ্ছে চোখ হলুদ হয়ে যাওয়া। একদম প্রথম যে কেউ চোখ হলুদ হলেই প্রথম ভাবে যে তার জন্ডিস হয়েছে। এখন জন্ডিসটা আমরা আসলে ক্লিনিক্যালি কিভাবে বুঝি? যদি রক্তের মধ্যে বিলিরুবিনের পরিমাণ তার নর্মাল লেভেলের থেকে বাড়তে শুরু করে, আমরা বিলিরুবিনের নর্মাল লেভেল ধরেছি 1.3 মিলিগ্রাম পার ডিএল পর্যন্ত। তো যদি এটা 1.3 থেকে বাড়তে শুরু করে তাহলে এটা হচ্ছে জন্ডিস। কিন্তু এটা আসলে ক্লিনিক্যালি আমরা চোখে দেখে তখনও বুঝতে পারবো না। যদি এটা 3 মিলিগ্রামের উপরে চলে যায় তখন সাধারণত আমরা ক্লিনিক্যালি বা চোখ দেখে অন্তত বোঝা যায় যে তার বিলিরুবিন বেড়েছে, বা সবাই যেটাকে আসলে জন্ডিস বলে। তবে সব জন্ডিসই কিন্তু লিভারের কারণে না। আচ্ছা, সব জন্ডিস লিভার কারণে না। আমরা যদি জন্ডিসকে একটু ভাগ করি তাহলে আমরা দেখতে পারবো যে জন্ডিস সাধারণত 3 ধরনের হয়ে থাকতে পারে। একটা হচ্ছে যে প্রি হেপাটিক, মানে লিভারের বিলিরুবিন পৌঁছানোর আগে যে কারণগুলিতে চোখ হলুদ হচ্ছে বা রক্তের ভিতরে বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে যে হেপাটোসেলুলার, বা লিভারের নিজস্ব কারণে লিভার সেল ড্যামেজ হয়ে যে বিলিরুবিনটা বাড়ছে, এটা হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিস। আর একটা হচ্ছে যে লিভার পরবর্তী সমস্যার কারণে। আমি বলতে চাইছি যেমন আমি বেসিকটা যেটা বুঝাইলাম যে বিলিরুবিন বাড়তে হবে, রক্তের ভিতরে বিলিরুবিনের মাত্রাটা বাড়লে আমরা সেটাকে জন্ডিস বলতেছি। তো লিভার থেকে বিলিরুবিনটা যখন এক্সক্রিশন হবে, বের হবে, সেই জায়গায় কোথাও যদি সেটা বাধাগ্রস্ত হয় তাহলেও রক্তের ভিতরে বিলিরুবিনের পরিমাণটা বাড়তে পারে। তাহলে মোট কথা হচ্ছে যে আমার রক্তের ভিতরে যদি বিলিরুবিন বাড়ে তাহলে আমরা মানে দেখতে পারবো যে একজন মানুষের চোখ হলুদ হয়েছে, তার প্রস্রাব হলুদ হচ্ছে। এটাকে তো সবাই মোটা দাগে জন্ডিস বলে। জি। এর সাথে অন্যান্য লক্ষণ তো আছেই, কিন্তু যখন একটা মানুষের চোখ হলুদ কিংবা প্রস্রাব হলুদ হচ্ছে তখন সে ধরে নেয় যে তার জন্ডিস হয়েছে। এবং এই জন্ডিসকে আমরা 3 ভাগে ভাগ করলাম, যে একটা হচ্ছে যে লিভারের আগে কিছু কজ, যেখানে আসলে লিভার ইনভলভ না সেরকম একটা কজ হতে পারে। একটা হচ্ছে যে লিভারের নিজস্ব কজ, লিভারের সেল ড্যামেজ হচ্ছে সেটা একটা কজ। আর একটা হচ্ছে যে অবস্ট্রাকটিভ কজ, বা লিভার থেকে লিভারের কোনো সমস্যা নেই কিন্তু লিভারের পরবর্তী যে বিলিরুবিনটা এক্সক্রিশন হবে সেখানে কোথাও সে বাধাগ্রস্ত হচ্ছে। এর মধ্যে কি কারণে জন্ডিসটা হচ্ছে সেটা বোঝার উপায় কি? আচ্ছা, এটার জন্য আমাদেরকে জন্ডিসের ধরনটাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে এটা কি ধরনের জন্ডিস। প্রত্যেকটা লক্ষণ কিছুটা আলাদা। আচ্ছা, যেমন আমি যদি বলি যে হেপাটোসেলুলার জন্ডিস, বা যেটা আমরা সবচেয়ে কমন আমাদের দেশে বা সব জায়গাতে জন্ডিস কমন, সেটা হচ্ছে হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস। এটার লক্ষণটা শুরু হয় যে খাওয়ার অরুচি দিয়ে, বমি বমি ভাব, জ্বর, শরীরে ম্যাজম্যাজে ভাব। এই ধরনের এটা শুরুই হবে বমি ভাব দিয়ে এবং খাওয়ার অরুচি দিয়ে। এটা আমরা ধরে নিতে পারি যে তখন এটা হেপাটোসেলুলার জন্ডিস বা লিভারের সেল ড্যামেজ হয়ে এক ধরনের জন্ডিস তৈরি হচ্ছে। আর যেটা অবস্ট্রাকটিভ বা বিলিরুবিন বের হতে পারছে না লিভার থেকে, বা এটা খাদ্যনালীতে যে মিশতে পারছে না, সেক্ষেত্রে এই লক্ষণ থাকে, কিন্তু এটার পাশাপাশি তার শরীরে এক ধরনের চুলকানি শুরু হয়, ইচিং শুরু হয়, জেনারেলাইজ ইচিং থাকে, শরীরে প্রচন্ড চুলকানি থাকে। এর সাথে তার স্টুলের কালার চেঞ্জ হয়ে যায়, একটু ফ্যাকাশে কালার হয়ে যায়। এই দুইটা পয়েন্ট থেকে আমরা একটু ডিফারেন্সিয়েট করতে পারি যে এটা কোন ধরনের জন্ডিস, এটা কি হেপাটোসেলুলার মানে লিভারের নিজস্ব কজে নাকি কোনো অবস্ট্রাকটিভ কজে। আর যেটা আরেকটা হচ্ছে যে রক্ত ভেঙে এক ধরনের জন্ডিস তৈরি হয়। শরীরে যে পরিমাণ রক্ত, হেমোলাইসিস বা রক্ত ভাঙা তো আমাদের শরীরে একটা নর্মাল প্রসেস, কিন্তু যখন এর চেয়ে অতিরিক্ত হেমোলাইসিস হচ্ছে এবং যে পরিমাণ মানে রক্ত ভেঙে যেটা তৈরি হচ্ছে সেটা লিভারে যে মেটাবলাইজ হওয়ার কথা কিন্তু লিভার সেটা পারছে না, তখন বিলিরুবিন লেভেলটা বাড়ছে, সেটা আরেক ধরনের জন্ডিস তৈরি করে, যেটা আমরা হেমোলাইটিক জন্ডিস বা প্রি হেপাটিক জন্ডিস বলতেছি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। এরপর হেপাটাইটিস সম্পর্কে আপনি একটু আগে বললেন হেপাটাইটিস বি, সি এর কথা, একটু বিস্তারিত জানতে চাইবো সেটা আপনার কাছে।
কারণ আমাদের প্রফেশনে আসলে হেপাটাইটিসের গুরুত্ব অনেক। তো আপনি একটু সাধারণ জনগণের উদ্দেশ্যে একটু বলবেন যে হেপাটাইটিসটা কি, এবং একটু আগে আপনি ধরনও বলেছেন, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, আরো কিছু ধরন আছে, তো একটু বিস্তারিত জানতে চাইবো এটা আপনার কাছে। আচ্ছা, হেপাটাইটিস মানে কি? হেপাটাইটিস হচ্ছে লিভারের একটা প্রদাহ, সোজা কথা লিভারের প্রদাহ হেপাটাইটিস। এখন এটা কি কারণে হচ্ছে? এটা ভাইরাস দিয়ে হইতে পারে বা নন ভাইরাল কজও হইতে পারে, যেমন ওষুধের দ্বারা হইতে পারে। এখন হেপাটাইটিসের মধ্যে কমন হচ্ছে আমার ভাইরাল হেপাটাইটিস, এবং ভাইরাল হেপাটাইটিসের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে 5টা ভাইরাস এর জন্য দায়ী। এটা হচ্ছে এ, বি, ই এবং ই। তো এর মধ্যে 3টা ভাইরাস আছে যারা স্বল্পমেয়াদী ভাইরাল হেপাটাইটিস তৈরি করতে পারে। স্বল্পমেয়াদী বলতে আমি বোঝাচ্ছি যে এদেরকে দ্বারা ভাইরাল হেপাটাইটিস হলেও একটা নির্দিষ্ট সময় পর, বড় 4 সপ্তাহ বা 6 সপ্তাহ পরে সেটা অটোমেটিক রিজলভ হয়ে যায়, মানে দীর্ঘমেয়াদী লিভারে কোনো ক্ষতি করে না। এটা হচ্ছে যে এ, বি এবং ই, এই 3টা ভাইরাস স্বল্পমেয়াদী লিভারের হেপাটাইটিস তৈরি করতে পারে, যেখান থেকে জন্ডিস বা অন্যান্য সমস্যা হতে পারে। কিন্তু এটা সাধারণত দেখা যাচ্ছে যে 4 থেকে 6 সপ্তাহ পর রিজলভ হয়ে যাচ্ছে, সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে রোগী। আর 2টা ভাইরাস, যেমন বি ভাইরাস এবং সি ভাইরাস, এটা হচ্ছে লিভারের দীর্ঘমেয়াদী হেপাটাইটিস তৈরি করতে পারে বা ক্রনিক ভাইরাল হেপাটাইটিস তৈরি করতে পারে। এখন আমি যদি আরো বিস্তারিত যাই, তাহলে সবচেয়ে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের কমন কজ হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, এবং বড়দের ক্ষেত্রে হচ্ছে ই ভাইরাস, এবং এই দুইটার সোর্স একই রকম। এটা হচ্ছে ফিকো ওরাল রুট, মানে এই যে আমরা বাইরে বিভিন্ন জায়গায় চটপটি বিক্রি হয়, ফুচকা বিক্রি হয়, মানুষজন হোটেলে যে নোংরা পরিবেশে খাবার খাচ্ছে, বাইরে থেকে পানি খাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে কমন সোর্স হেপাটাইটিস এ এবং ই এর জন্য। এবং এই দুটো হচ্ছে মেইন কজ হচ্ছে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের। আর ক্রনিক ভাইরাল হেপাটাইটিসের মেইন কজ তো আমি বললাম যে বি ভাইরাস এবং সি ভাইরাস, এদের দুটো ট্রান্সমিশন আবার একটু আলাদা। এর মধ্যে আজকে যে প্রোগ্রাম দাঁত এবং দাঁতের সমস্যা, এর মধ্যে কিন্তু এদের ট্রান্সমিশনের একটা সোর্স কিন্তু হচ্ছে ডেন্টাল প্রসিডিউর। এটা সব ক্ষেত্রে না, আমি যেটা বলতে চাচ্ছি যে যদি কোনো ডেন্টাল প্রসিডিউর এমন কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় যেটা জীবাণুমুক্ত না, বা একই ইনস্ট্রুমেন্ট দিয়ে একটা ইনফেক্টেড ভাইরাল বি ভাইরাস বা সি ভাইরাস ইনফেক্টেড পেশেন্টের প্রসিডিউর শেষ করার পরে সেটাকে যদি সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত না করে ওই একই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে আরেকজনের প্রসিডিউর করা হয়, এগুলি ইনভেসিভ প্রসিডিউর যেখানে ব্লাড ট্রান্সমিশনের সুযোগ আছে, সেক্ষেত্রে কিন্তু এই বি ভাইরাস সি ভাইরাস এগুলি ট্রান্সমিট হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। চলে যাব ডক্টর মুজিবুর রহমান হাওলাদার স্যারের কাছে। স্যার, আমরা একজন ডেন্টাল প্রফেশনাল হিসেবে জানি হেপাটাইটিস বি এর গুরুত্ব আমাদের কাছে কি রকম। তো দেখা যায় যে আমাদের ডেন্টাল পেশায় খুব প্রচলিত একটি ঘটনা হলো যে পেশেন্ট, আমরা সন্দেহ করছি যে তিনি মেবি হেপাটাইটিস বি পজিটিভ। তো সেই জন্য আমরা হয়তো তারকে কিছু এক্সট্রা টেস্ট করতে দিলাম, ব্লাডের টেস্ট বা লিভারের টেস্ট করতে দিলাম, কিন্তু তাতে হয়তো উনি এটাতে বিরক্ত হচ্ছেন যে আমি আসছি ডেন্টাল ট্রিটমেন্টের জন্য, আমাকে কেন অন্যান্য পরীক্ষা করানো হচ্ছে আর কি। তো আপনার কাছে যৌক্তিকতা সম্পর্কে একটু জানতে চাইবো। এই বিষয়ে যৌক্তিকতা তুলে ধরার আগে আমি যে কথাটি বলতে চাই যে আজকে যে অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন, এটির একটি লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে গণমানুষকে স্বাস্থ্য সচেতন করা বা স্বাস্থ্য শিক্ষা প্রদান করা। এবং সেই প্রেক্ষাপটে যদি হেপাটাইটিস এর কথা আমরা বলি, তাহলে আমাদের বাংলাদেশের গণমানুষের মধ্যে এই ধারণাটি খুবই কম রয়েছে যে ডেন্টাল প্রসিডিউরে অথবা ডেন্টাল অপারেটরি সিস্টেমে এসে যে ক্রস ইনফেকশন, অর্থাৎ একজন রোগী থেকে আরেকজন রোগী, অথবা রোগী থেকে ডক্টর, অথবা রোগী থেকে নার্স অথবা অ্যাসিস্ট্যান্ট, এদের মধ্যে যে সংক্রমিত হতে পারে, এবং সংক্রমণের যে রাস্তাগুলো রুটগুলো হচ্ছে কন্টামিনেটেড ইনস্ট্রুমেন্ট। এবং কারণটা হচ্ছে এই যে আমাদের মুখগহ্বরে যে আমাদের লালা থাকে, এই লালার মধ্য থেকে এই যদি কোনো যন্ত্র যদি ব্যবহার করা হয়, আরেক রোগী যদি একই যন্ত্র ভালোভাবে জীবাণুমুক্ত না করে, স্টেরাইল না করে, অটোক্লেভিং না করে যদি এ সমস্ত করা হয়, তাহলে ট্রান্সমিশনের সম্ভাবনা খুব বেশি থাকে। এবং এই প্রেক্ষাপটকে যদি আমরা মাথায় নিই, তাহলে অবশ্যই আমাদের এই রোগীদের সেফটি, আমাদের সেফটি, অর্থাৎ সকলের জন্য নিরাপদ এবং স্বাস্থ্য জীবাণুমুক্ত পরিবেশে যেমন চিকিৎসা করতে হবে, এবং একই সাথে একটি কথা গুরুত্বপূর্ণভাবে দিতে হবে, সেটা হচ্ছে রোগীর ইতিহাস জানা একটা ইম্পর্টেন্ট ব্যাপার।
অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন নাকি অনেক ক্ষেত্রে রোগীরা বুঝে না যে আমার জন্ডিস হয়েছে অথবা লিভারের সমস্যা হয়েছে, তাতে সমস্যা কি? আমি তো চিকিৎসা করতে এসেছি দাঁতের। সুতরাং এর সাথে কোরিলেশনটা এটি অনেক ক্ষেত্রে বোঝে না। এই বোঝানোর দায়িত্বটি কিন্তু আমাদের। এবং আমি আজকের এই আলোচনা থেকে হয়তো অনেকে এই বিষয়টা হয়তো অবগত হবেন। আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের রোগীদেরকে বোঝানোর জন্য অবশ্যই আমাদের কতগুলো প্রোটোকল ফলো করতে হবে। সেই প্রোটোকলের মধ্যে কি আছে? যেমন রক্তের পরীক্ষার কথা যেটি আপনি বললেন। রোগী ধারণা করতে পারে যে হ্যাঁ, এখানে দাঁত তোলার পূর্বে অথবা স্কেলিং করা অথবা রুট ক্যানাল ট্রিটমেন্ট করা যেকোনো ডেন্টাল প্রসিডিউর এর পূর্বে কিছু বেসিক ইনভেস্টিগেশন আমাদের দরকার হয়। যেমন অপারেশন করতে গেলে যেমন ব্লিডিং হবে, সেই ব্লিডিং হলে অনেক ক্ষেত্রে যেমন শরীরের অসুস্থতার কারণে সেই রক্তক্ষরণ হলে পরে ব্লাড ফর ব্লাড অথবা রক্ত মানে ট্রান্সফিউশন করা লাগতে পারে। সেই জন্য হিমোগ্লোবিন পার্সেন্টেজ অথবা রক্তের যে আমরা যেগুলো দেখি যে ফ্যাক্টর গুলো ঠিক আছে কিনা, বিটিসিটি এগুলো ঠিক আছে কিনা, ক্লটিং ফ্যাক্টর এগুলো ঠিক আছে কিনা, অথবা যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দিয়ে থাকি সেটা হলো যে এইচবিএস, এজি, এনটি, এইচসিবি অথবা যে ধরনের লিভার ফাংশন টেস্ট আমরা দিয়ে থাকি সেগুলো জিপিটি, জিওটি এগুলো কেন দেওয়া হয়? এগুলোর পিছনে প্রত্যেকটার যৌক্তিকতা রয়েছে। যৌক্তিকতা এই জন্য, লিভার যদি যে ফাংশনের কথা আমরা জানলাম যে এর শরীরের শারীরবৃত্তীয় এই হজম অথবা আমাদের পরিপাক এর ক্ষেত্রে এর বড় রকমের ভূমিকা যেমন রয়েছে, একই সাথে শরীরের আরো অনেক ক্রিয়া প্রতিক্রিয়ায় প্রয়োজন হয় এমন কিছু জিনিস তৈরির ক্ষেত্রে লিভারের একটি বড় ধরনের ভূমিকা রয়েছে। সুতরাং লিভার যদি সুস্থ না থাকে এবং একজন রোগী সে ডেন্টাল অপারেটরি সিস্টেমে যেসব সমস্যা নিয়েই আসুক, ব্যথা নিয়ে আসুক অথবা গাম ব্লিডিং নিয়ে আসুক অথবা তার মাড়িতে মুখে দুর্গন্ধ হয়, দাঁতের প্ল্যাক ক্যালকুলাস জমা হয়েছে সেগুলো স্ক্যালিং করার জন্য বা ক্লিন করার জন্য আসুক, যে পদ্ধতির জন্যই আসুক না কেন, তাকে অবশ্যই এ ধরনের স্ক্রিনিং অথবা এ ধরনের পরীক্ষার মধ্যে আসতে হবে। এতে ভুল বোঝার কোনো কারণ নেই এবং চিকিৎসকরা যেটি করেন সেটি অবশ্যই তার পিছনে সায়েন্টিফিক এবং যৌক্তিক কারণ রয়েছে এবং সেটি বোঝানোর দায়িত্বও কিন্তু সংশ্লিষ্ট চিকিৎসকের। সুতরাং এগুলো মুখ দাঁতের স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে স্বাস্থ্য যে ধরনের ট্রিটমেন্টেরই প্রয়োজন হোক, যদি প্র্যাকটিস থেকে জানা যায় যে হ্যাঁ তার লিভারের সমস্যা হয়েছে অথবা তার জন্ডিসের ইতিহাস রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই এ ধরনের চিকিৎসা রক্তের পরীক্ষা করে তারপরে করার প্রয়োজন। এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্বের কারণ নেই। অনেক ধন্যবাদ স্যার। স্যার এখন যদি রক্ত পরীক্ষা করার পর যদি হেপাটাইটিস বি পজিটিভ চলেই আসে কোনো রোগী, সেক্ষেত্রে ডেন্টাল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে? আচ্ছা, যেটি বললেন যে একটি পরীক্ষিত অথবা নোন কেস যেটি যে হেপাটাইটিস বি অথবা হেপাটাইটিস সি যেটাই হোক, এরকম একটি রোগী চলে আসছে, এখন এই রোগীর চিকিৎসা আমরা দিব না এমন কথা তো বলা যাবে না। আমাদের ডেন্টাল অপারেটরি সিস্টেমে আসলে অবশ্যই রোগীকে এন্টারটেইন করতে হবে বা রোগীকে অবশ্যই আমাদের অ্যাটেন্ড করতে হবে এবং সেই রোগী দেখতে গেলে আমাদের কিছু প্রটোকল ফলো করতে হবে। এর মধ্যে কি, যেমন পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা হচ্ছে এর প্রটোকলের একটি বড় অংশ। এই কারণে আমরা সাধারণত এরকম নোন কেস যখন আসে, যদি হেপাটাইটিস বি যদি ধরি, তাহলে ওই রোগীকে আপনি দেখবেন যে হসপিটালে অথবা প্রাইভেট ক্লিনিক বা চেম্বারে আসলে এন্ড অফ দি সেশন অর্থাৎ সমস্ত রোগীর শেষে এই রোগীকে আলাদাভাবে দেখতে হবে এবং এই রোগীকে দেখার জন্য ইনস্ট্রুমেন্ট ব্যবহার করলে সেটি অবশ্যই ডিসপোজেবল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হবে। আজকাল আমাদের ডেন্টাল অপারেটরি সিস্টেমে যে ধরনের যন্ত্রপাতি ব্যবহার হয়, প্রব, মিরর, টুইজার, এগুলো অনেক ডিসপোজেবল পাওয়া যায়, সুতরাং সেগুলো ব্যবহার করতে হবে। 3 নম্বর হচ্ছে রোগীকে অবশ্যই প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে এবং আমরা যেটি করে থাকি যে অপারেটরি সিস্টেমে নিয়ে এসে তারপরে রোগীর প্রসিডিউর শুরু করার আগে আমাদের কিছু প্রস্তুতি আছে। যেমন
ডেন্টাল সার্জন অথবা ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট বা ডেন্টাল নার্স তাদেরকে অবশ্যই প্রোটেক্টেড হতে হবে। কেমন? তাদেরকে অবশ্যই গ্লাভস ব্যবহার করা ম্যান্ডেটরি, এবং ম্যান্ডেটরি ক্ষেত্রে আমরা বলবো এক্ষেত্রে ডাবল গ্লাভস ব্যবহার করার প্রয়োজন হবে। এছাড়া মাস্ক ব্যবহার করা, গগলস ব্যবহার করা আই প্রোটেকশনের জন্য, এছাড়া আমাদের গাউন ব্যবহার করা, যেগুলো সার্জিক্যাল প্রসিডিউরে আমরা এগুলো করে থাকি, এগুলোর ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো ডেন্টাল অপারেটরি সিস্টেমে যারা কাজ করেন এটি তাদের সবাইকে কিন্তু ইমিউনাইজড হতে হবে, অর্থাৎ হেপাটাইটিস সব হেপাটাইটিস ভাইরাসের কিন্তু ভ্যাকসিন আসেনি। হ্যাঁ, তারপরে যেগুলো হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন কিন্তু রয়েছে, সেই ভ্যাকসিন অবশ্যই ইমিউনাইজড হতে হবে। আর যেটি করতে হবে সেটা হলো আমরা যখন নাকি ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট করার পরবর্তীতে যে আমাদের ডিসপোজেবল যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বা যেগুলো আমরা ব্যবহৃত যন্ত্রপাতি, এগুলো যাতে প্রপারলি ডিসপোজ করা হয়, যাতে ঠিক জায়গায় ফেলা হয়, যাতে কোনোভাবে কন্টামিনেটেড হয়ে না যায়। এই বিষয়গুলো খেয়াল রাখলে, এবং আশা করি আমাদের ডেন্টাল অপারেটরি প্রসিডিওরে, যদিও বলা হয় যে ডেন্টাল অপারেটরি প্রসিডিওরে এসে আমাদের অনেকের এই ধারণা এরকম যে এরকম ক্রস ইনফেকশনের চান্স খুব বেশি। এটা কারণও রয়েছে যে মুখ গহ্বর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং এর মধ্যে মোর দেন 740 স্পেসিস অফ মাইক্রোঅর্গানিজম, অর্থাৎ 740 প্রজাতিরও বেশি জীবাণু মুখ গহ্বরে বসবাস করতে পারে। এই যে এখন কোভিডের কথা শোনা যাচ্ছে, এবং এই কোভিডের এই ভাইরাস যেটি করোনা, সেটিও কিন্তু রিসার্চে দেখা যায় প্রায় 11 দিন পর্যন্ত এখানে স্যালাইভার মধ্যে বসবাস করতে পারে। তাহলে এইভাবে যদি আমরা চিন্তা করি, হেপাটাইটিস বি ভাইরাস অবশ্যই মুখের স্যালাইভার মধ্যে বসবাস করবে। আর আমরা ডেন্টাল অপারেটরি সিস্টেমে একটি কমন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, সেটা হলো ড্রিলিং ইনস্ট্রুমেন্ট, যেটা এয়ার ট্রায়ার বাইট। এছাড়া আবার অ্যারোসল ক্রিয়েটিং আরো কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেগুলো আমরা বলি আল্ট্রাসনিক স্কেলার। এবং এই যন্ত্রপাতিগুলো ব্যবহারের সময় আমি একটু আগে আই প্রোটেকশনের কথা বলেছি, গগলস পরা। কেন? এই জন্য যে এই যখন নাকি এই ইনস্ট্রুমেন্ট ঘোরে, এই 4 লাখ আরপিএম, অর্থাৎ প্রতি মিনিটে প্রায় 4 লাখ বার ঘোরে, এই রোটেশনের ফলে যে কোনো ভাবে যদি ওয়ান ড্রপ অফ স্যালাইভা, একটা স্যালাইভার যে কোনো একটা ড্রপ কোনোভাবে যদি রোগীর অ্যাসিস্ট্যান্টের অথবা ডেন্টাল নার্সের অথবা ডক্টরের কারো চোখে চলে যায়, তাহলে এই ভাইরাসটির এই কনজাংটিভাল যে মিউকাস মেমব্রেন রয়েছে সেটিকে পেনিট্রেট করার মতো, অর্থাৎ সেটিকে ভেদ করে শরীরের মধ্যে চলে যেতে পারে। সেই জন্য ডেন্টাল অপারেটরি সিস্টেমে ব্যবহার করার এই ধরনের রোগীর ডিল করার সময় আই প্রোটেকশন খুবই গুরুত্বপূর্ণ, জরুরি। স্যার, এটা মানে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে তো স্যার এই সুবিধাগুলো আসলে খুব একটা পাওয়া যায় না, যে গগলস ব্যবহার করা, ইনফ্যাক্ট ডাবল গ্লাভস ব্যবহার করা, আর স্টেরিলাইজেশনও সেভাবে মেইনটেইন হয় না সেখানে। তো সেখানে কিভাবে এটা মানে সচেতনতা সৃষ্টি করা যায়? আসলে বিষয় যেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড প্রটোকল বা আমাদের ডব্লিউএসও অথবা আমাদের বিভিন্ন যে সাপোজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অফ ইউএসএ, এরা যে ধরনের রিকমেন্ডেশনস করেছে, এগুলোর বিকল্প তো কিছু চিন্তা করলে হবে না। এখন আমাদের যদি লজিস্টিক সাপোর্ট, যেগুলো আমাদের সব জায়গায় সব সুযোগ সুবিধা নেই, আর ডেন্টাল সেটিং এ অপারেটরি সিস্টেমে চিকিৎসা করতে গেলে অনেক ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়, এবং এই যথাযথ ইনস্ট্রুমেন্ট ব্যতি রেখে যদি চিকিৎসা ব্যবস্থা দেয়া হয়, আমি মনে করি যে সেক্ষেত্রে চিকিৎসাটা কখনোই পরিপূর্ণ হবে না, এবং সেটি আমরা যেটি বলি যে আনইথিক্যাল, অর্থাৎ সেটি বিধিসম্মত না, এবং এটি একটি গর্হিত কাজ হবে। কারণ মানুষ চিকিৎসার জন্য আসে চিকিৎসকদের কাছে অনেক বড় আশা নিয়ে, আস্থা নিয়ে, এবং সেই আশা এবং আস্থার জায়গাটিতে যদি যথাযথ ভূমিকা আমরা পালন করতে না পারি, তাহলে দেখা যায় যে রোগীর উপকারের চেয়ে ক্ষতি হয়ে গেল। আসলে একটি ডেন্টাল ট্রিটমেন্টের জন্য আপনি ফিলিং হোক, স্ক্যালিং হোক, রুট ক্যানাল হোক, দাঁত তোলা হোক, যে কাজেই আসুক না কেন, সেখান থেকে সেই
সুবিধাটা না পেয়ে আরো আপনার ইনস্ট্রুমেন্টের যথাযথ প্রোটেক্টিভ যে মেজার্স অথবা যে ধরনের নেওয়া প্রয়োজন ছিল, প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করার সুযোগ সুবিধা না থাকার ফলে সেই রোগী উল্টো আপনার কাছ থেকে বা ওই ডক্টরের কাছ থেকে এসে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই রাইটটি তো আমাদের নেই। সুতরাং অবশ্যই ওই সমস্ত জায়গায় যেখানে চিকিৎসার জন্য সুযোগ সুবিধা পর্যাপ্ত ব্যবস্থা নাই, সেখানে গণমানুষের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ওই সমস্ত জায়গায়, বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দেখা যায়, আমরা বলি যে কি বলে হাতুড়ে চিকিৎসকের অনেকে এ ধরনের চিকিৎসা করে থাকে, এবং সেটি কিন্তু এই হেপাটাইটিস বি ভাইরাস, ইভেন এইচআইভি ভাইরাস, হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস, যেটা এইডস রোগ হয় না, এবং এই যে বর্তমানের প্যান্ডেমিক মহামারী যে করোনা ভাইরাস, এইগুলো ট্রান্সমিশনের জন্য কিন্তু অনেকাংশেই আমাদের এই অপারেটরি সিস্টেমের যদি প্রপার না হয়, প্রপার সিস্টেমে ফলো করে না করা হয়, তাহলে সেটি হতে পারে। সুতরাং বিকল্প কোনো শর্টকাট কোনো ব্যবস্থা নেই যেটি ওই গণমানুষকে ওখানে চিকিৎসা দেওয়ার পরিবর্তে আরো বরং উল্টা ক্ষতি হয়ে গেল, যেটি অত্যন্ত অমানবিক হবে। অনেক ধন্যবাদ স্যার। ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে আবার আসবো যে ড্রাগ ইনডিউসড হেপাটোটক্সিসিটি, তার মানে হচ্ছে ওষুধ সেবনের ফলে অনেক সময় লিভারের ক্ষতি হয়ে যেতে পারে, এটি কেন হয়? আমি প্রথমে যখন বলেছিলাম যে লিভার কাজ আসলে অনেক, এটা বলে আসলে করা যাবে না, আর সবগুলি এখনো আবিষ্কার হয় নাই। তার মধ্যে একটা কাজ হচ্ছে যে ড্রাগ মেটাবলিজম। আমরা যত ধরনের ওষুধ আমরা মুখে সেবন করছি অথবা ইন্ট্রাভেনাস নিচ্ছি, মানে সরাসরি আমাদের শিরাতে নিচ্ছি, তার ম্যাক্সিমামই হচ্ছে যে লিভারের মাধ্যমে মেটাবলাইজ হয়ে পরিপাক হয়ে তারপর আমাদের শরীর থেকে এক্সক্রিট হচ্ছে এবং বডিতে কাজে লাগছে। এবং এটার জন্য লিভারের যে অংশ রয়েছে সেটা হচ্ছে সাইটোক্রোম P450 সিস্টেম, এটার মাধ্যমে ড্রাগগুলি মেটাবলাইজ হয়ে তারপর হচ্ছে আমাদের বডিতে কাজে লাগছে বা আমাদের যে টার্গেট অর্গান সেখানে পৌঁছাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে কয়েকটা কারণে ড্রাগ টক্সিসিটি হতে পারে। একটা হচ্ছে যে কিছু ড্রাগ আছে যেগুলি নর্মাল ডোজে আসলে টক্সিক না, হেপাটোটক্সিক না, কিন্তু যখন এটা ওভারডোজ হয়ে যাচ্ছে, যখন লিভার সেটাকে মেটাবলাইজ করতে পারছে না, সক্ষম হচ্ছে না, তার যে অ্যাবিলিটি ছিল সেই অ্যাবিলিটিকে ক্রস করে যাচ্ছে, তখন এক ধরনের টক্সিসিটি হচ্ছে। এবং এটার কমন একটা উদাহরণ যদি দিই, সেটা হচ্ছে প্যারাসিটামল। যে প্যারাসিটামল ওভার টক্সিসিটি যদি আমাদের দেশে আনকমন, কিন্তু তারপরে এটা ওভারডোজে হেপাটোটক্সিক এবং লিভারের বড় ধরনের ক্ষতি করতে পারে এবং অ্যাকিউট লিভার ফেলিওর পর্যন্ত করতে পারে। আরো দুইটা কমন ড্রাগ বলি যেটা আমরা সবসময় দেখে থাকি, সেটা হচ্ছে যে এনটিটিবি যে ড্রাগ আমরা দিই। আমাদের দেশে তো টিবি খুবই কমন একটা রোগ, এটার জন্য আমাদেরকে এনটিটিবি দিতেই হচ্ছে। তো দেখা যাচ্ছে যে যাদের লিভার আগে থেকে ভালো ছিল, কোনো সমস্যা নেই, কোনো আগে ধরনের মানে তার কোনো লিভার ডিজিজও নেই, তাদের ক্ষেত্রেও কিন্তু রিফাম্পিসিন এবং আইসোনিয়াজিড এই দুইটা ড্রাগ হেপাটোটক্সিসিটি তৈরি করতে পারে। আর যাদের আগে থেকেই লিভার ডিজিজ আছে তাদের ক্ষেত্রে তো তখন আমাদেরকে সাবধান হয়ে রিফাম্পিসিন, আইসোনিয়াজিড এই দুটো ড্রাগকে অ্যাভয়েড করে আমাদেরকে অন্য রেজিমে দিতে হবে। আচ্ছা, আরো কিছু কিছু ড্রাগ আছে যেগুলি লিভারের টক্সিসিটি করে, যেমন আমাদের ডেন্টাল প্রসিডিউরের সাথে যদি আমি একটু রিলেট করি, তাহলে আপনাদের তো প্রায় অনেক সময় এনএসআইড দিতে হয় ব্যথা কমানোর জন্য, এনএসআইড দিতে হয়। তো কোনো এনএসআইড দেখা যাচ্ছে যে আপনার হেপাটোটক্সিসিটি করতে পারে ওভারডোজে। এছাড়া অন্যান্য ড্রাগের মধ্যে যদি আমি বলি তাহলে এসি ইনহিবিটর, এটা লিভার টক্সিসিটি করতে পারে। নার্কোটিক্স, এনজিওলাইটিক্স, এগুলি সবই আসলে লিভার হেপাটোটক্সিসিটি করতে পারে। আর আরো কিছু কমন ড্রাগস আছে যেমন মেথোট্রেক্সেট, যাদের বাতের ব্যথার সমস্যা থাকে তাদের কাছে দীর্ঘমেয়াদী এমটিএক্স বা মেথোট্রেক্স খেতে হয় বছরের পর বছর। তো যখন মেথোট্রেক্স বছরের পর বছর এরকম খেতে পারে, সেখান থেকে লিভারটা ফাইব্রোসিস হয়ে বা লিভার সিরোসিসের দিকে যেতে পারে। এর মূল কারণটাই হচ্ছে যে এই ওষুধগুলি আসলে লিভারকে বাইপাস না করে সরাসরি আমাদের অন্যান্য সিস্টেমে যাওয়ার কোনো সুযোগ নেই, লিভারকে ক্রস করে লিভারকে ভায়া হয়ে যেতে হচ্ছে। সুতরাং লিভার ডিজিজে যখন লিভার ইটসেলফ ইনজুর থাকতেছে, তখন এই ড্রাগগুলিকে সে মেটাবলাইজ করতে পারছে না। সেক্ষেত্রেই লিভারের নতুন করে আরো ইনজুরিটা বৃদ্ধি পাচ্ছে। অনেক ধন্যবাদ।
ডক্টর মুজিবুর রহমান হাওলাদার স্যার, এখন উনি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম বললেন যে প্যারাসিটামল, যেটা আমরা খুব কমনলি প্রেসক্রাইব করে থাকি, এবং NSAID ব্যথা কমানোর জন্য যেগুলো আমরা প্রেসক্রাইব করে থাকি, এখন যদি পেশেন্ট অলরেডি কোনো লিভার ডিজিজে আক্রান্ত হয়ে থাকেন এবং তার যদি ডেন্টাল পেইনের কারণে আমাদেরকে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট দিতে হয়, সেক্ষেত্রে তো আমাদের কিছু ড্রাগ তো প্রেসক্রাইব করাই লাগে। তো সেক্ষেত্রে স্যার আপনার পরামর্শ কি হবে? স্যার আপনার মাইকটা মিউট আছে মনে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে প্যারাসিটামলটা হচ্ছে সবচেয়ে বেশি কমনলি ইউজড ড্রাগ, অর্থাৎ এই ওষুধের মধ্যে ব্যথানাশক ওষুধ বলতে বাংলাদেশের গণমানুষ এটা একটি মুড়ি মুরগির মতো খায়, এবং যে কোনো সমস্যা নিয়ে গেলে সেটি পায়ের ব্যথা হোক, দাঁতের ব্যথা হোক, মাথার ব্যথা হোক, সেটি দোকানে গেলে পরে খুব সহজ ভাবে এই ওষুধটি পাওয়া যায়। এবং এই মুদি দোকানেও অনেক সময় এই প্যারাসিটামল ওষুধ পাওয়া যায়। এই প্যারাসিটামল যে কতটুকু এই হেপাটোটক্সিক এবং লিভার এর ক্ষতি করে, এবং ওই অনেক ক্ষেত্রে কিডনিরও ক্ষতি করে, নেফ্রোটক্সিক ইফেক্টও আছে। তো এই ড্রাগের নানা রকমের প্রতিক্রিয়া রয়েছে। তা আমরা কমনলি যদি দেই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটি চিন্তা ভাবনা থাকতে হবে যে কতটুকু ডোজে দিচ্ছি। কারণ যদি খুব ম্যাসিভ ডোজে প্যারাসিটামল দেওয়া হয়, সেটি কিন্তু অনেক মারাত্মক ইফেক্ট করতে পারে। সেই জন্য একটু মিনিমাম ডোজে, যেমন আমরা 500 মিলিগ্রাম থাকে প্যারাসিটামল, সেটি আমরা বলতে পারি যে ব্যথা হলে হয়তো একটি খান, ব্যথা না হলে হয়তো খেয়েন না, এরকম। আবার যে কন্টিনিউ খেয়ে যাচ্ছে প্যারাসিটামল, সাথে আবার কেউ আরেকটু ব্যথা বাড়লে তার সাথে হয়তো দেখা যায় কি বলে যে আরো একটু স্ট্রং ডাইক্লোফেনাক সোডিয়াম অথবা আইবুপ্রোফেন অথবা নেপ্রোক্সেন, এই সমস্ত ওষুধ সবগুলোই কিন্তু কম বেশি এই হেপাটোটক্সিক ইফেক্ট রয়েছে। এবং এর সাথে আমরা করি কি, আমাদের মধ্যে একটা কমন বিলিভ রয়েছে, এবং আমাদের ঔষধের ইয়েতে ফার্মাসিতে বা দোকানে যারা কাজ করেন তারা মনে করেন কি যে ব্যথার ওষুধ তো দিলাম একটা, সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেলেন। কারণ গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের দেশে খুব কমন সমস্যা, এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডারের মধ্যে এর সাথে রিলেট করে কিন্তু লিভারের সমস্যাও। কারণ আমরা যা মুখ গহ্বর দিয়ে খাই সেটি আলটিমেটলি স্টমাকে যে পরিপাকতন্ত্র যে ব্যবহৃত হয়, পরিপাকতন্ত্রের অংশ কিন্তু লিভারের একটি আলটিমেট রিফাইন যে মানে ফাংশনটা, সেটা কিন্তু লিভারেই করে। তাহলে আমরা যে ওষুধগুলো আমরা খেলাম সেটি কিন্তু আলটিমেটলি লিভারে যাবেই, এবং লিভারে যে নানা ধরনের ক্ষতি সৃষ্টি করবে। সুতরাং আমাদের প্রেসক্রিপশন করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে প্রেসক্রিপশন করতে হবে কোন ওষুধটি এই লিভার রোগীর জন্য যথেষ্ট। যেমন আমি যদি একটি এক্সাম্পল দিই, উনি অনেকগুলো ড্রাগের কথা বলেছেন, যেমন আমরা একটি জিঞ্জেভাল ইনফ্লামেশনের জন্য আমরা কিছু ড্রাগ দেই, যেমন আমরা বলি মেট্রোনিডাজোল, অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড ইন কেস অফ লিভার ইম্পায়ারমেন্ট, অথবা লিভারের যদি কার্যকারিতা কম থাকে, লিভার ফাংশন ঠিক নাই, জন্ডিসের কারণে হোক, হেপাটাইটিসের কারণে হোক, লিভার সিরোসিসের কারণে হোক, অথবা ফ্যাটি লিভার অথবা লিভারের যে কোনো ডিসফাংশনের জন্যই হোক, এই ধরনের ওষুধ সিরিয়াসলি আমরা কমনলি কিন্তু ব্যবহার করে থাকি, দেওয়া যাবে না। আরো কিছু ড্রাগ রয়েছে যেগুলো অনেক ক্ষেত্রে অনেক ক্ষতি করে ফেলে। সুতরাং প্রেসক্রিপশনটা অবশ্যই জাস্টিফাইড হবে, এবং সেটা বিজ্ঞানসম্মত বা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড, শরীরের সমস্ত ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট বিবেচনা করে দেওয়া হবে প্রয়োজন। এবং যদি সেটি না দেওয়া হয়, তাহলে চিকিৎসক দেখা যায় যে দাঁতের ব্যথা কমলো ঠিকই, কিন্তু প্রকারান্তরে রোগীর ক্ষতি হয়ে গেল অনেক বড়। তো সুতরাং এগুলোর প্রতি অবশ্যই খেয়াল রাখা দরকার। এছাড়াও আরো অনেক ওষুধ রয়েছে আমাদের ডেন্টালে ব্যবহৃত হয়, সেগুলোরও অনেক লিমিটেশন রয়েছে। অনেক ধন্যবাদ স্যার। কমেন্ট সেকশনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এটা ডক্টর মোহাম্মদ সাইফুল আলমের কাছে জিজ্ঞেস করব যে সি ভাইরাস থেকে বাঁচার উপায় কি, হেপাটাইটিস সি?
ধন্যবাদ। সি ভাইরাস থেকে বাঁচার উপায় হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে স্ক্রিনিং করতে হবে যে আসলে আমি সি ভাইরাসে আক্রান্ত কিনা। জি। তারপর যদি, যেহেতু সি ভাইরাসের কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই, সুতরাং সি ভাইরাস যেসব কারণে আমাদের শরীরে প্রবেশ করতে পারে সেই কারণগুলি থেকে যদি আমরা সতর্ক থাকি তাহলেই সি ভাইরাস থেকে আমাদের বাঁচা সম্ভব। এর মধ্যে একটা হচ্ছে যে রক্ত পরিসঞ্চালন। যদিও এখন এটা খুব কমনলি প্র্যাকটিস করা হয় যে রক্ত একজনের শরীর থেকে আরেকজনের দেওয়ার আগে সমস্ত সাধারণত স্ক্রিনিং করেই নেওয়া হয়। জি। তারপর এমন কিছু মান মানহীন কিছু প্রতিষ্ঠান আছে যেগুলি আসলে পরীক্ষা না করেও একটা মানে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে যে সি ভাইরাস নাই, সেটা একটা কমন আচ্ছা। সোর্স হতে পারে। জি। মানে এখানে বোঝাতে যাচ্ছি যে মানহীন কোনো জায়গা থেকে রক্ত পরিসঞ্চালন করা যাবে না, যাবে না। যেহেতু সেখানে একটা ভয় থেকে থাকে যে তারা আসলে এটা সি ভাইরাস স্ক্রিনিং করেছে কিনা। 2 নাম্বার হচ্ছে যে আহ, অনেক সময় হচ্ছে লোকাল ইনজুরির কারণে অনেকেই দেখা যাচ্ছে যে লোকাল ফার্মেসিতে যে বা আশেপাশের কোনো ক্লিনিকে যে দ্রুতভাবে কোনো যখন স্টিচ লাগছে, সেলাই লাগছে, তখন সেইখানে যেই ইনস্ট্রুমেন্ট গুলি ব্যবহার করা হচ্ছে সেখান থেকে কিন্তু সি ভাইরাস ছড়াতে পারে। মোট কথা সি ভাইরাস হচ্ছে যে একজনের থেকে আরেকজনের আপনাকে ব্লাড ট্রান্সফিউজ হতে হবে বা ব্লাড প্রোডাক্ট যেতে হবে। 3 নাম্বার হচ্ছে যে সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট বা আহ, উম, যদি সুস্থ সেক্স বিহেভ না থাকে সেক্ষেত্রে সি ভাইরাস ট্রান্সমিশনের একটা বড় সুযোগ রয়েছে। সেক্ষেত্রে এখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। জি। উম, আর আরেকটা সোর্স হতে পারে যে কমনলি যে সেলুনে যে চুল কাটানো হয়, শেভ করা হয়, সেটা কিন্তু আরেকটা সোর্স। যদি একই ব্লেড বা একই আহ, যেটা নাইফ যেটা ইউজ করা হয় সেটা যদি আহ, পরবর্তী আরেকজনের ক্ষেত্রে ইউজ করা হয়, সেটাও একটা কমন সোর্স হতে পারে। সুতরাং এই জিনিসগুলো থেকে যদি একজন সতর্ক থাকতে পারে বা সাবধান থাকতে পারে তাহলে সি ভাইরাসকে প্রতিরোধ করা সম্ভব। অনেক ধন্যবাদ। সর্বশেষ প্রশ্নটা আপনার কাছেই থাকবে। আপনি শুরুতেই বলেছিলেন যে আমাদের দেশে মানুষের এখন যে লাইফস্টাইল, যে তাদের ফাস্টফুডের প্রতি আগ্রহ এবং কায়িক শ্রম এর প্রতি মানে কমে যাওয়া, কায়িক শ্রম না করা, তো এগুলো হচ্ছে এগুলোর কারণে হচ্ছে ফ্যাটি লিভার হয়ে থাকে। তো আপনার কাছে পরামর্শ চাইবো যে লিভার ভালো রাখার জন্য কি কি করা যায় আর কি। লিভার ভালো রাখার জন্য আমাদের প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে হেলদি ডায়েট প্ল্যান অনুসরণ করতে হবে। মানে আমাদের শরীরের জন্য যেটা প্রয়োজন, যেটা অত্যাবশ্যকীয় এবং যেটা হেলদি, সেই খাবারগুলি আমাদেরকে বেছে বেছে খেতে হবে। আনহেলদি ডায়েট থেকে মেইনলি হচ্ছে আমাদের ফ্যাটি লিভার হচ্ছে। 2 নম্বর হচ্ছে যে লিভারকে ভালো রাখার জন্য আমাদের রেগুলার এক্সারসাইজ করা প্রয়োজন। আমাদের প্রত্যেকের হাইটের সাথে ওয়েটের যে একটা সামঞ্জস্য থাকা দরকার, সেটা যদি আমরা বিএমআই বলি, সেটা যদি মেনটেন করতে পারি, তো সেক্ষেত্রে আমাদের লিভারে ফ্যাট জমার সম্ভাবনা থাকবে না, লিভারটা ভালো থাকবে। 3 নাম্বার কারণ হচ্ছে যে অ্যালকোহল একটা হচ্ছে লিভারের ক্ষতি করার মূল উপাদান। কারো যদি এই ধরনের অভ্যাস থেকে থাকে অ্যালকোহল কনজাম্পশনের সাথে, সেক্ষেত্রে সেটা থেকে বিরত থাকতে হবে। চতুর্থ হচ্ছে যে ভাইরাল হেপাটাইটিস যেগুলি বললাম, বি ভাইরাস এবং সি ভাইরাস, আমাদেরকে যারা অ্যাডাল্ট আছে বা সবারই আসলে স্ক্রিনিং করা উচিত যে আমাদের বি ভাইরাস সি ভাইরাসে আক্রান্ত কিনা। যদি এরকম না থেকে থাকে তাহলে অবশ্যই পরীক্ষা করে আমাদের বি ভাইরাসের ভ্যাকসিন দিয়ে ফেলা উচিত, যেহেতু সি ভাইরাসের ভ্যাকসিন নেই। আমি তো একটু আগে বললাম যে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। চতুর্থ হচ্ছে যে যদি কারো জন্ডিস বা জন্ডিসের লক্ষণ মনে হয়, সেক্ষেত্রে আমাদের গ্রামে গঞ্জে বলেন, এমনকি ঢাকা শহরেও দেখা যাচ্ছে প্রচুর এমন অপচিকিৎসা আছে যে মানুষ জন্ডিস হলে প্রথমে যে তারা করে হাত ধোয়, মাথা ধোয়, বিভিন্ন ধরনের আহ আনহাইজেনিক পদ্ধতি ব্যবহার করে জন্ডিস কমানোর জন্য মালা পরায়, তারপর বিভিন্ন পানি পড়া খায়, বিভিন্ন হার্বাল বা কবিরাজি ওষুধ তারা ব্যবহার করে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবং হার্বাল ওষুধ বা কবিরাজি ওষুধের কারণেই তার লিভার যতটুকু ভালো ছিল তার চাইতে ক্ষতিগ্রস্ত হয়ে আলটিমেটলি আমাদের কাছে আসে। সুতরাং এই কুসংস্কার গুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। জন্ডিস মনে হলে বা জন্ডিস অরিজিনালি জন্ডিস হলে অবশ্যই একজন লিভার বিশেষজ্ঞের সাথে দেখা করে পরবর্তী পরামর্শ নেওয়া উচিত। কোনোভাবেই এসব হাত ধোয়ানো, মাথা ধোয়ানো বা বিভিন্ন হার্বাল কবিরাজি ওষুধ নেওয়া উচিত না। এগুলি যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা আমাদের লিভারকে ভালো রাখতে পারবো আসলে। একবার যদি আক্রান্ত হয় তাহলে কি সারা জীবন তার শরীরে থেকে যাবে কিনা? সরি, আপনার প্রশ্নটা আমি আগে থেকে শুনতে পারিনি, মাঝখানে মনে মিউট ছিল। আচ্ছা, জি সরি। প্রশ্ন এসেছে কমেন্টে যে বি ভাইরাস দ্বারা একবার যদি আক্রান্ত হয় পেশেন্ট, তাহলে কি সেটা সারা জীবন শরীরে থেকে যাবে কিনা? এটা 95% চান্স যে ক্রনিক হেপাটাইটিস বি হওয়ার।
যদি এটা চাইল্ডহুড মানে অ্যাকোয়ারমেন্ট হয়, যদি কেউ বাই বর্ন যে মার কাছ থেকে যদি সেটা অ্যাকোয়ার করে বি ভাইরাস, সেক্ষেত্রে 95% চান্স এটা ক্রনিকের দিকে চলে যাওয়ার, মানে ক্রনিক হেপাটাইটিস বি হওয়ার। তবে অ্যাডাল্টের ক্ষেত্রে যদি বি ভাইরাস দিয়ে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হয়, সেক্ষেত্রে ক্রনিক হওয়ার সম্ভাবনা কম, এটা সাধারণত রিজলভ হয়ে যায়। জি, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। সুধী দর্শক, আশা করি আজকের অনুষ্ঠান থেকে আপনাদের কিছুটা উপকার করতে পেরেছি, কিছুটা তথ্য দিতে পেরেছি। তার মধ্যে কিছু খুব গুরুত্বপূর্ণ তথ্য হলো যে সাধারণত লিভার ডিজিজে আক্রান্ত হলে রোগীর খাবারের রুচি কমে যায়, বমি বমি ভাব হয় এবং মুখে একটু শুষ্ক ভাব দেখা দেয়, প্লাস মুখে দুর্গন্ধ হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা হলো সেটা হচ্ছে যে প্যারাসিটামল যেটাকে খুব সাধারণ ওষুধ হিসাবে আমরা সেবন করে থাকি, যে অনেক সময় ডাক্তারেরও পরামর্শ নেই না, ফার্মেসি থেকেই ওষুধটা নিয়ে থাকি। তো প্যারাসিটামলের মতো ওষুধও আসলে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া শুধুমাত্র ফার্মেসি থেকে নিয়ে সেবন করাটা আসলে ঠিক না, সেটাও আপনার লিভারের ক্ষতির কারণ হতে পারে। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে কোনো ডক্টর বা ডেন্টিস্ট যার কাছেই কোনো চিকিৎসার জন্য যান, নিজের মেডিকেল যে ইতিহাসটা, আপনি কখন কোন রোগে আক্রান্ত ছিলেন যদি জানা থাকে, সেটি কখনোই গোপন করবেন না, বা ডক্টর যদি কোনো টেস্ট দেয় সেই টেস্টটা আসলে করাটা আসলে গুরুত্বপূর্ণ। এবং ভ্যাকসিনেশন আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন, এটিকে আমাদের সবার গুরুত্ব দেওয়া উচিত, যেহেতু ভ্যাকসিনেশনের কারণেই হেপাটাইটিস বি প্রতিরোধ করা যায়। এবং হেপাটাইটিস সি প্রতিরোধের জন্য জানলাম যে ব্লাড পরিসঞ্চালন সেটার সময় একটু সতর্ক থাকতে হবে, যে মানহীন কোনো প্রতিষ্ঠান থেকে রক্ত পরিসঞ্চালন করা যাবে না। তো আশা করি উপকার করতে পেরেছি। তো পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। ধন্যবাদ আপনাদেরকেও এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আশা করছি পরবর্তী প্রোগ্রামে থাকতে পারবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে থাকার জন্য। ধন্যবাদ দর্শকদেরকে, কারণ দর্শকরা হচ্ছে আমাদের মেইন এই অনুষ্ঠানের মূল ভিত্তি। এই মেসেজগুলো যদি তাদের কোনো গণমানুষের একজন মানুষও উপকৃত হয়, তাহলেই আমাদের এই আজকের আলোচনা আমি মনে করি ফলপ্রসূ হবে। সেই কারণে সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।